থাকবে না লাল সবুজ বাতি, জিরো জিরো ট্রাফিক যুগে প্রবেশ করবে ঢাকা। জ্বালানি সংকট স্থবির, বাইকের বাজার বিক্রিতে রেকর্ড পতন। কুমিল্লায় ঠেলাঠেলিতে 2 বছরেও চালু হয়নি 36 কোটি টাকার শিশু হাসপাতাল। তুস্কা জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবং দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড, ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে মিরাজরা। আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভাবুন, ঢাকার ব্যস্ত সড়কে নেই কোনো লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, থামাহীন নির্বিঘ্ন যান চলাচল। স্বপ্নের মতো শোনালেও জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সেই বাস্তবতায় গড়তে যাচ্ছে সরকার। যানজটে জর্জরিত রাজধানী এবার প্রবেশ করতে পারে এক নতুন ট্রাফিক ব্যবস্থাপনার যুগে। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। ভাবুন তো, এমন শহরে আপনার বাস যেখানে সড়কে নেই লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, সম্পূর্ণ সিগন্যাল মুক্ত নিরবিচ্ছিন্ন যান চলাচলের একটি শহর। রাজধানী ঢাকা শহরে বাস করে এই ভাবনা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সরকার। যানজটের এই নগরী এবার প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে। জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট নামে একটি প্রকল্প নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী ঢাকার উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর মোট 105 কিলোমিটার সড়ককে সংযুক্ত করে একটি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই রুটে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল থাকবে না, ফলে যানবাহন একবার প্রবেশ করলে থামা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবে। আর 105 কিলোমিটার রাস্তা বাদে বাকি রোডগুলোতে অটোমেটেড ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যাল দ্বারা পরিচালিত হবে। মূলত জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো ট্রাফিক সিগন্যাল থাকবে না। 105 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে কানেক্টিভিটি থাকবে। পথচারী ও ধীরগতি যানবাহনের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মোট রাস্তা হবে 105 কিলোমিটার, যাতে ইন্টারসেকশন থাকবে 80টি। এই প্রকল্পে অবকাঠামো প্রয়োজন 43টি, যার মধ্যে 6টি রয়েছে। নতুন নির্মাণ প্রয়োজন 37টি, তবে ন্যূনতম 30টি হলেও চালু সম্ভব। এই অবকাঠামো খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে 2,672 কোটি 16 লাখ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সিস্টেমে যান চলাচল হবে নির্বিঘ্ন, নিরবিচ্ছিন্ন এবং বাধাহীন। তারা বলছেন, জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট বাস্তবায়ন হলে ঢাকা শহরে আর দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না। আগে যেখানে 1 ঘন্টা যেতে লাগত, এই প্রকল্প বাস্তবায়িত হলে সময় লাগতে পারে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। এছাড়াও যানজট কমাতে সরকারের কিছু দীর্ঘমেয়াদী প্রস্তাবনাও রয়েছে। এর মধ্যে রয়েছে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা, মহানগরের ভেতরে থাকা আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা, সিটি সার্ভিস চালু করা, শহরের অভ্যন্তরে আন্তজেলা বাস চলাচল বন্ধ করা সহ দিনের বেলায় বন্ধ থাকবে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল। সেই সঙ্গে চালু করা হবে ইলেকট্রনিক টোল কানেকশন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। কমেছে বিক্রি আর ক্রেতার আগ্রহ, আর শোরুম জুড়ে এখন যেন শুধুই অপেক্ষার প্রহর। ডিলাররা বলছেন, আগে প্রতি মাসে যেখানে 50 থেকে 60টি বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 20টির নিচে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট বলছেন বিশ্লেষকরা। ফারহান কাউসারের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। এবার জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। যেখানে ঈদকে ঘিরে প্রতি বছর মোটরসাইকেল বিক্রিতে দেখা যেত বাড়তি গতি, এবার সে চিত্র একেবারেই ভিন্ন। তথ্য বলছে, ঢাকায় চলতি মার্চ মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে প্রায় 14,000, অথচ গত বছরের একই ঈদ মৌসুমে বিক্রি হয়েছিল 26,000-এরও বেশি। যুদ্ধের পরিস্থিতির কারণে তেলের যে প্রভাবটা এটা আমাদের এই মোটরসাইকেল বিজনেসে বেশ ভালো একটা প্রভাব পড়ছে। প্রায় 50% আপনার প্রভাব পড়েছে
যুদ্ধ পরিস্থিতির ফলে। ডিলাররা বলছেন আগে প্রতি মাসে যেখানে 50 থেকে 60টি বাইক বিক্রি হতো এখন তা নেমে এসেছে 20টির নিচে। আমাদের ধরেন আপনি মান্থলি আমরা 60 বা 80 পর্যন্ত বাইক সেল করি পার ইউনিট আর কি। তো এই ইস্যুটা, এই তেলের ইস্যুর পর থেকে ধরেন ওটা এখন মান্থলি চলে আসছে 20 ইউনিট বা কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে 15 ইউনিটও হয়ে যাচ্ছে। মানে যে কারণ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আমাদের বাইকগুলো হচ্ছে বিল্ডই হচ্ছে আপনার পুরো ফুয়েলের উপরে ডিপেন্ড করে। তো এখন ফুয়েলের সাপ্লাই কম, বাইকাররাও রাস্তায় কমই করতেছে, তেল আবার অ্যাভেলেবেল পাচ্ছে না। ডিলাররা বলছেন ক্রেতারা শোরুমে এলেও সিদ্ধান্ত বদলাচ্ছেন শেষ মুহূর্তে, কারণ বাইক কিনলেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না সহজে। অনেকে এমন হয়েছে যে টাকা নিয়ে আসে বাট বাইক নিচ্ছে না, বলছে আমি তেল কোথা থেকে নেব, মানে একেবারেই সেল ডাউন হয়ে গেছে। মানে আমাদের অলরেডি বৈশাখী অফার চলতেছে, তো আমরা আরও বিভিন্নভাবে কাস্টমারকে উদ্বুদ্ধ করি গাড়ি পারচেস করার জন্য। মানে অফার টফার দিয়েও কোনো কাজ হচ্ছে না, সোজা হিসাব মানে তেলের কারণে একেবারে আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বাইক সেল একেবারেই ডাউন। বর্তমানে অনেক এলাকায় মোটরসাইকেলের জন্য দৈনিক মাত্র 2 লিটার পর্যন্ত জ্বালানি সরবরাহ সীমাবদ্ধ করা হয়েছে, ফলে নতুন বাইক কেনার আগ্রহ কমছে স্বাভাবিকভাবেই। শুধু বিক্রিই নয়, বাইক সার্ভিসিং এর সাথে জড়িত মেকানিকরা বলছেন আগে যেখানে দিনে 50টার বেশি বাইক সার্ভিসিং হতো এখন 15টিরও কম বাইক সার্ভিসিং হচ্ছে। বর্তমানে ফুয়েল কোয়ালিটির যে দুর্দশা, এই দুর্দশা আমাদের সার্ভিস সেন্টারে রেগুলার বাইক ইনকামিং আগে ছিল 50টা, এখন সেটা 15 থেকে 20টাতে নেমে গিয়েছে। সাথে বাজে কোয়ালিটির ফুয়েলের কারণে বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং ইঞ্জিনের বিভিন্ন ধরনের পার্টসের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট, আর এর প্রভাব পড়ছে পরিবহন থেকে মোটরসাইকেল বাজার সবখানেই। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বাইক বাজারে আরো বড় থাকার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে তেল সংকট কাটলেই আবারও চাকা ঘুরবে এই আশাতেই অপেক্ষায় বাজার। নিউজ ডেস্ক। এদিকে তেল সংকটে স্থবির হয়ে পড়েছে ভোলার মোটরসাইকেল বাজার। ক্রেতা না থাকায় দিনের পর দিন শোরুমে বসে সময় পার করছেন ব্যবসায়ীরা। আগে যেখানে মাসে বিক্রি হতো কয়েক ডজন মোটরসাইকেল, এখন সেখানে 5-10 দিনেও মিলছে না একজন ক্রেতা। কেউ এলেও গাড়ির সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেলের দাবি করছেন ক্রেতারা। এতে চরম লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ঋণের কিস্তি আর কর্মীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। ভোলা শহরের উকিলপাড়া এলাকা, সারি সারি শোরুমে সাজানো নতুন মোটরসাইকেল, কিন্তু নেই ক্রেতার ভিড়। একসময় যেসব শোরুমে প্রতিদিন বিক্রি হতো একাধিক মোটরসাইকেল, এখন সেখানে সপ্তাহ পেরিয়ে গেলেও বিক্রি হচ্ছে না একটি গাড়িও। ব্যবসায়ীরা জানান চলমান জ্বালানি সংকটের কারণে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো বন্ধ হয়ে গেছে। ফলে কিস্তিতে কেনা বাইকগুলোর মালিকরা আয় করতে না পেরে সময়মতো টাকা পরিশোধও করতে পারছেন না। এতে পুরো বাজারে দেখা দিয়েছে অচলাবস্থা। যারা ভাড়ায় চালায় তারা হচ্ছে আমাদের মূল কাস্টমার, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কারণে তারা বলতেছে যে তেলের কারণে তারা ঠিক মতন রোডে গাড়ি চালাতে পারতেছে না, এই কারণে তারা আমাদের ঠিক মতন কিস্তিও দিতে পারতেছে না। এই কারণে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের এই বিজনেসটা এমনভাবে ফল করছে যে লাস্ট এই মান্থে আমরা মাসের প্রায় অর্ধেক চলে গেছে, আমরা একটা গাড়ি বেশি সেল করতে পারিনি। শোরুম মালিকদের অভিযোগ, অনেক ক্রেতা নতুন মোটরসাইকেল কেনার পর 5 লিটার পেট্রোল বা অকটেন দাবি করছেন। শোরুম থেকে জ্বালানি সরবরাহ সম্ভব না হওয়ায় চুক্তি করেও ফিরে যাচ্ছেন অনেকে। যদি একজন কাস্টমার আসে, তারা বলে যে যদি আমার 5 লিটার তেল ব্যবস্থা করেন তাইলে আমি গাড়ি নিতে পারি। তা আমরা তো আর তেল বিক্রি করি না, আর তেল স্টক রাখারও আমাদের কোনো পারমিশন নেই। তেল বিক্রি করবো পাম্প, আমরা বড়দের 1/2 লিটার তেল দিলে তারা পাম্পে যায় ট্যাঙ্কি লোড কিনে, পাম্পে তো তারা অ্যাভেলেবেল তেল পায় না, যার জন্য ওনারা গাড়ি আর কিনে না। তেল বিক্রি করার দায়িত্ব তো আমাদের নেই, সেটার পাম্প আছে বা বিভিন্ন লোকাল তেল যারা বিক্রি করে তাদের কাছ থেকে এসে সংগ্রহ করে। তখন তারা বলছে যে না, তেল আমাকে সংগ্রহ করে দেন, তাহলে আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। তা আমরা তো তেল সংগ্রহ করার দায়িত্ব আমাদের নেই, বাধ্য হয়ে গেলে বলে তাহলে আমার টাকা ফেরত দেন, আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। জেলার প্রায় সব শোরুমেই একই চিত্র। কোথাও কোথাও গত 2 সপ্তাহে বিক্রি হয়নি একটি মোটরসাইকেলও। ব্যবসায়ীরা জানান কিস্তির টাকা পরিশোধ নিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। কর্মীদের বেতন দেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমরা মাসে 25 থেকে 30টা বাইক সেল করি, কিন্তু এখন তৈলের সমস্যার কারণে আমাদের সেলটা অর্ধেকে নেমে আসছে। স্টাফ খরচের দিকে মেনটেন্যান্স সব কিছু মিলাই ডিলার একটা হিমশিম খেয়ে যাচ্ছে বর্তমানে।
এবং ডিলারের সব দিক মিলে একটা দারুণ একটা লসের আশা আমরা করতেছি এবং হচ্ছেও। খুবই খারাপ অবস্থা। এরকম করে চললে দেখা গেছে আমাদের মালিক কর্তৃপক্ষ আমাদের বেতন নেওয়া খুব করবে, তার ইনকাম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তো বেতন কিভাবে দেবে? তবে জেলা প্রশাসন ও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করেছি। এর জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছি, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই চাহিদার চাইতে 50% তেল তিনি সরবরাহ নিশ্চিত করবেন। জ্বালানি সংকট কবে কাটবে সেই অপেক্ষায় এখন পুরো ভোলার মোটরসাইকেল বাজার। স্বাভাবিক ব্যবসায় ফিরবে কিনা তা নিয়েই অনিশ্চয়তায় ব্যবসায়ী মহল। মামদুহা রাইসা, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 2 বছর আগে নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি 100 শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতাল। কুমিল্লায় 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল ভবনটি বুঝে নেওয়া নিয়ে 2 প্রতিষ্ঠানের ঠেলাঠেলিতে পড়ে আছে অচল অবস্থায়। অন্যদিকে হামের প্রকোপে কুমেক হাসপাতালের শিশু বিভাগে দেখা দিয়েছে ভয়াবহ শয্যা সংকট। তবুও অচল হয়ে পড়ে আছে বহু প্রতীক্ষিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে 100 শয্যার এই বিশেষায়িত শিশু হাসপাতালটি। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় 2024 সালের জুনে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। কারণ একটাই, কে বুঝে নেবে এই হাসপাতাল? তা নিয়ে চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে প্রশাসনিক টানাপোড়েন। জনবল সংকট, বিদ্যুৎ বিল বকেয়া এবং পরিচালনাগত জটিলতার কথা বলে কেউই দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে কোটি টাকার ভবন পড়ে আছে অযত্ন অবহেলায়। একটা বিশেষায়িত হাসপাতাল মানে কি? সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসে কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনার সে কারণে এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রোগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রোগীরা সব ধরনের সেবা পাবে। এদিকে এই অব্যবহৃত হাসপাতালের পাশেই কুমেক হাসপাতালের শিশু বিভাগে চলছে ভয়াবহ চাপ। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় 54 শয্যার বিপরীতে ভর্তি হয়েছে 250-এর বেশি শিশু। শিশুরা চিকিৎসা নিচ্ছে গাদাগাদি করে, কেউ কেউ বারান্দায়। অথচ কাছেই পড়ে আছে প্রস্তুত একটি 100 শয্যার হাসপাতাল ভবন। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন প্রসেসিং থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবার আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। এরপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। সমস্যা মানে অপরিষ্কার। এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় তো বাচ্চারা ভালো থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছে, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করা এখন সময়ের দাবি। এতে কুমিল্লার পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের শিশুরাও উপকৃত হবে। সেই হাসপাতালগুলোটা প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজকে দেওয়া হয়েছিল, তো তারা এটা নেয়ার মতো তারা বলেছেন যে তাদের পক্ষে সম্ভব না। পরবর্তীকালে একটা অর্ডার করা হয়েছে যে আমরা সেটা বুঝে নেওয়ার জন্য। আমি এইচডির সাথে কথা বলেছি, তাদের ভিতরে কিছু কাজ বাকি আছে এবং তাদের বিদ্যুৎ বিল সহ কিছু বিল বাকি আছে। তো কন্ট্রাক্টর থেকে ওনারা এখনও বুঝে পায়নি পরিপূর্ণভাবে, ওনারা বুঝে পেলে আমাদেরকে বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা বুঝে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। অন্যদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যুৎ বিল বকেয়া এবং কিছু সংস্কার কাজ বাকি আছে। এসব শেষ হলেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল হস্তান্তর করা হবে। সময় যদি নিয়ে যাওয়া হতো এবং ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো, তাহলে হয়তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট ফার্নিচার বা যন্ত্রপাতি এগুলো আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত, তাহলে এতদিনে হয়তো সেবা কার্যক্রমটা ভালোভাবে চালু হয়ে যেত। কোটি টাকার অবকাঠামো প্রস্তুত, চিকিৎসা সেবার তীব্র চাহিদাও রয়েছে। তবুও কাগজপত্র আর দায়িত্বের ঠেলাঠেলিতে 2 বছর ধরে বন্ধ শিশু হাসপাতালের দরজা। প্রশ্ন একটাই, কবে খুলবে এই হাসপাতাল আর কবে মিলবে শিশুদের কাঙ্ক্ষিত চিকিৎসা?
মামদুহা রাইসা, জাগো নিউজ। টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রী। সোমবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সোমবার সকালে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঁইয়াপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকটির হেলপারকে উদ্ধার করে কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের 3 অঞ্চলে ঘন্টায় 61 থেকে 60-80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 61 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতে দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। তারা সতর্ক করে বলেছেন, রংপুর জেলার বিভিন্ন এলাকা বজ্রপাতের সম্মুখীন হতে যাচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালী বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7 বেড়ে ব্যারেল প্রতি $96.85 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও 6.4% বেড়ে ব্যারেল প্রতি $87.88 দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, ইরান সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরস্পর বিরোধী তথ্য এবং হরমুজ প্রণালীর সাম্প্রতিক বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো ধরনের বাধা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কা জব্দকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওমান উপসাগরে মার্কিন বাহিনীর এই অভিযানের পর পাল্টা ড্রোন হামলার দাবি করেছে তেহরান, যা পরিস্থিতিকে আরও সংঘাতমুখী করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই উত্তেজনা দীর্ঘদিনের চলমান ভূ রাজনৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করে তুলতে পারে। ইরানের পতাকাবাহী তুস্কা কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির IRGC ঘনিষ্ঠ আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। এদিকে ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালানো এবং সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডের জবাবে মানববিহীন আকাশযান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত দস্যুতা নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। দীর্ঘ
40 দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় 7 এপ্রিল 2 সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদী সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথ বাহিনীর হামলায় 2076 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে 26,000-এর বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় 168 জন শিক্ষার্থী নিহত হয়। মেক্সিকোর সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের 2 কর্মকর্তা, মেক্সিকান একজন কর্মকর্তা ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতরা এর আগে মোরোলোস পৌর এলাকায় একটি মাদক তৈরির ল্যাব বন্ধ করার অভিযানে অংশ নিয়েছিলেন। কর্তৃপক্ষ জানায়, শনিবার চিহুয়াহুয়ায় 2টি মেথামফেটামিন ল্যাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন এবং এতে 4 জনের মৃত্যু হয়। মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এক বিবৃতিতে বলেন, এই ঘটনা তাদের যৌথ নিরাপত্তা ও ন্যায় বিচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও নিহত 2 দূতাবাস কর্মকর্তার নাম প্রকাশ করেননি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই ম্যাচও টস হেরেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে এই ম্যাচেও শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় বেলা 11টায়। সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও 26 রানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এই ম্যাচটি তাই ঘুরে দাঁড়ানোর ও সিরিজের সমতা ফেরানোর। এই ম্যাচে টানা ব্যর্থ হতে থাকা আফিফ হোসেন বাদ পড়েছেন একাদশ থেকে। তার জায়গায় ফিরছেন সৌম্য সরকার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থাকবে না লাল সবুজ বাতি, জিরো ট্রাফিক যুগে প্রবেশ করবে ঢাকা। জ্বালানি সংকটে স্থবির বাইকের বাজার, বিক্রিতে রেকর্ড পতন। কুমিল্লায় ঠেলাঠেলিতে 2 বছরেও চালু হয়নি 36 কোটি টাকার শিশু হাসপাতাল। তুস্কা জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবং দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড, ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে মিরাজরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।